প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত আয়োজন বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটার সৌজন্যে আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। দর্শক, গতকালকে এবং গত এক সপ্তাহ ধরে বাংলাদেশের রাজধানী ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে বিবেচিত হচ্ছে। আবহাওয়া খুবই খারাপ, ঘরে ঘরে দেখা যাচ্ছে ফুসফুসের বিভিন্ন সমস্যা, কাশি, কারো কারো হচ্ছে শ্বাসকষ্ট। আজকে আমরা এই শ্বাসকষ্ট কাশির যেই প্রধান জায়গা সেটি হচ্ছে ফুসফুসের স্বাস্থ্য সমস্যা নিয়ে কথা বলবো। এবং কথা বলতে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশের দুজন প্রখ্যাত বক্ষবিদ্যু বিশেষজ্ঞ। আমাদের সাথে আছেন আমাদের দেশের কিংবদন্তি চিকিৎসক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলী হোসেন, প্রেসিডেন্ট বাংলাদেশ লাং ফাউন্ডেশন। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। আমাদের সাথে আরও আছেন বাংলাদেশ লাং ফাউন্ডেশনের ট্রেজারার ডাক্তার মোহাম্মদ আব্দুল শাকুর খান স্যার, যিনি আমাদের দেশের আরেকজন প্রখ্যাত বক্ষবিদ্যু বিশেষজ্ঞ। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ স্যার। আমরা কথা বলতে যাচ্ছি ফুসফুসের যে সমস্যাগুলো, বিশেষ করে বাংলাদেশে যে সমস্যাগুলো হয় সেগুলো নেই। তো প্রথমে একটু জানতে চাই কি কি সমস্যা আমাদের দেশে সাধারণত এখন বেশি দেখা যায়? এই শীতকালে আমাদের দেশে যে সমস্যাগুলো খুবই কমন, তার মধ্যে হচ্ছে আপার রেসপিরেটরি ইনফেকশন, অর্থাৎ এটা ইউজুয়ালি ভাইরাস জনিত কারণে হয়ে থাকে, সাধারণ সর্দি কাশি যেগুলোকে আমরা বলে থাকি। পাশাপাশি যেগুলো ক্রনিক ডিজিজ আছে সেগুলো কিছুটা বেড়ে যায়। যদি কারো অ্যাজমা থাকে অ্যাজমার প্রকোপ বেড়ে যায়, যদি কারো সিওপিডি থাকে সিওপিডির প্রকোপ বেড়ে যায়। এর পাশাপাশি ইদানিং যেটা হচ্ছে সেটা হচ্ছে নিউমোনিয়া। আমরা এই বছর অনেক বেশি নিউমোনিয়া পেশেন্ট পাচ্ছি অন্য বছরের তুলনায়, এবং আসেই যখন পেশেন্ট বেশ খারাপ হয়ে আসে, দুইটা লাং ইকুয়ালি ইনভলভ হচ্ছে, এবং হয়তো আমরা প্যারামিটারগুলো দেখতেছি অনেক খারাপ, অনেক পেশেন্টকে আইসিইউতে যেতে হচ্ছে, এইচডিইউতে যেতে হচ্ছে, যেটা অন্যান্য বছরের তুলনায় অনেকাংশে বেশি এই বছরে নিউমোনিয়ার প্রকোপ। আমরা শুনতে পাচ্ছি যে কিছু কিছু নতুন রোগ আমাদের দেশে আসছে। তো বাংলাদেশে আসলে কি রোগগুলো আসছে নাকি আসার সম্ভাবনা রয়েছে, সেই ব্যাপারে একটু যদি বলেন। হ্যাঁ, নতুন রোগ বলতে সংক্রমণটাকে আমরা বোঝাবো। তো বর্তমান সময় যেহেতু একটা সময় যাচ্ছে, স্যার বললেন এটাকে ভাইরাল ওয়েভের একটা টাইম, প্রতি বছরই এই সময় আমাদের এই সংক্রমণগুলো বেশি হয়। নতুনত্ব যেটা সেটা হচ্ছে আগের যে কমন ভাইরাসগুলো ছিল রেসপিরেটরি ভাইরাস, সেগুলো তো আছেই, সেগুলোর প্রকোপটাও একটু বেশি বিকজ অফ দূষণ, যেটা আপনি বললেন। আর নতুনত্বের মধ্যে আমরা জেনে থাকি যে বিশ্বের বিভিন্ন প্রান্তে এই রোগটা দেখা দিয়েছে, বাংলাদেশেও এই রোগের শনাক্ত হয়েছে, যেটা হচ্ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস। এইটা কিন্তু আতঙ্কিত হওয়ার মতো না, তবে সতর্কতা অবলম্বনের একটা বিষয় আছে। তো এই ভাইরাসের একটা বৈশিষ্ট্য হলো এটাও কিন্তু ঊর্ধ্ব শ্বাসনালী। আমরা টোটালটাকে যদি শ্বাসতন্ত্র বলি তাহলে নিম্ন এবং ঊর্ধ্ব বলি, ঊর্ধ্ব শ্বাসনালীকেই মূলত এটা আক্রান্ত করে। এটা সংক্রমণ শক্তি একটু বেশি, এবং এটার আরেকটা বিষয় হলো যে এটা কিন্তু একই সাথে নিউমোনিয়াও করতে পারে। আর এই ক্ষেত্রে নিউমোনিয়া যেহেতু করতে পারে, এবং তখন দেখা যায় যে এই ভাইরাসটা আসলে কাদেরকে বেশি করে। যে ভাইরাসটার কথা আমি বলছি যে হিউম্যান মেটানিউমো ভাইরাস, এটা কিন্তু শিশুদের এবং 65 ঊর্ধ্ব বয়স্কদের জন্য একটু রিস্কি, তবে সকলেরই হতে পারে। এইটা হচ্ছে এবারের নতুনত্ব। তবে একটা আশার বাণী এর সাথে বলবো, সেটা হচ্ছে অনেকেই মনে করছে যে আরেকটা প্যান্ডেমিকের মধ্যে বোধহয় আমরা পড়লাম। সকলের জন্য আমি অন্তত এটুকু এই মুহূর্ত পর্যন্ত যেটা সায়েন্টিফিক ইনফরমেশন, সেটা বলবো যে এটা প্যান্ডেমিক করার সম্ভাবনা কম, কারণ এটা কোনো নোভেল ভাইরাস না, এটা পুরনো ভাইরাস, 2001 সালে প্রথম দেখা দিয়েছে, এবং এটাতে পার্শিয়ালি অনেকেরই ইমিউনিটি আছে সিজনাল ভাইরাসের সাথে। সেই জন্য প্যান্ডেমিক হওয়ার সম্ভাবনা কম, কিন্তু সতর্ক থাকতে হবে, কারণ এখান থেকে নিউমোনিয়া হয়ে কমপ্লিকেশনস হতে পারে। ধন্যবাদ। আমি অধ্যাপক ডাক্তার আলী হোসেন স্যার আপনার কাছে আবার একটু জানতে চাচ্ছি। স্যার, আমাদের দেশে বিশেষ করে যারা শহরাঞ্চলে আছে, এমনকি গ্রামের মধ্যেও খুব বেশি দেখা যায় যে শ্বাসতন্ত্রের রোগ তৈরি হচ্ছে এবং রোগে ভুগছে অনেক বেশি। তো আমাদের দেশে বা শহরাঞ্চলে যারা রয়েছে তাদের এই ধরনের রোগে বারবার ভোগার পিছনে কি কোনো কারণ রয়েছে? হ্যাঁ, বারবার ভোগার একটা অন্যতম কারণ হচ্ছে যে আমাদের দেশে তো পলিউশন অনেক বেশি। এই পলিউশন প্লাস ডাস্ট এগুলো মিলেই কিন্তু সে বারবার অ্যাটাক হচ্ছে, এটা একটা পার্ট। সেকেন্ড হচ্ছে আমরা অনেকেই জানি না যে একটা ভ্যাকসিন নিয়ে আমাদেরকে প্রোটেকশন করব। আমরা যদি অন্তত ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা প্রতি বছর নিয়ে থাকি তাহলে কিন্তু অনেকাংশে প্রোটেক্ট হয়ে যায়। আর যারা এল্ডারলি পেশেন্ট তারা যদি নিউমোনিয়ার ভ্যাকসিন নেয় তারাও কিন্তু প্রোটেক্টেড থাকে। যেহেতু আমাদের দেশে আমরা অনেকেই এই বিষয়ে সচেতন না, আমরা ভ্যাকসিন যেহেতু নিই না বছরে অন্তত একবার, নিউমোনিয়া ভাইরাস একটা নিতে হয় লাইফে একবার, আরেকটা প্রতি 5 বছর পর পর, যেহেতু আমরা এই ভ্যাকসিনগুলো নিই না, সেই জন্য কিন্তু আমাদের দেশে এই ডাক্তার শাকুর যেটা বললেন
যে সিজনাল কারণে যে ইনফেকশনটা হচ্ছে সেটা প্রকোপটা বেড়ে যাচ্ছে, এটা অন্য কোনো কারণ না। আর তার সাথে যোগ হচ্ছে এয়ারের পলিউশনটা, সেই এয়ারের পলিউশনটা রোগটা করছে না, সেটাকে অ্যাগ্রেভেট করতেছে। আরেকটা কারণ হচ্ছে যে আমাদের দেশে যেহেতু আমাদের দেশে সবাই ইকুয়ালি সলভেন্ট না, তারা সারা বছর ওষুধ ব্যবহার করেন না, সেই জন্য তাদের যে ক্রনিক ডিজিজগুলো আছে সেগুলো কন্ট্রোলে থাকে না। সেই ক্রনিক ডিজিজ যেহেতু কন্ট্রোলে থাকে না, এই সময় ক্রনিক ডিজিজটা বেড়ে যায়, তার উপরে এসে ভাইরাসটা ভর করে, সেই জন্য সাফারিংসটা বেড়ে যায়। স্যার একটু এইটাই জানতে চাচ্ছি যে এই যে ক্রনিক ডিজিজগুলোর মধ্যে আসলে কি কি ডিজিজ আছে যেগুলো ফুসফুসের সমস্যা তৈরি করতে পারে? হ্যাঁ, যেগুলো ফুসফুস সমস্যা তার মধ্যে প্রধানত হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে, সাথে আছে সিওপিডি, যেটাকে আমরা ক্রনিক ব্রঙ্কাইটিস নামে অনেকে চিনে থাকি। তার পাশাপাশি ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ আছে, আর কিছু লাং ক্যান্সারের পেশেন্ট আছে যাদের ক্যান্সারের কারণে বডি রেজিস্ট ইমিউনিটিটা কমে যায়। এছাড়া যে অনেকগুলো ডিজিজ আছে যেখানে পেশেন্ট লং টাইম ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট নেয়, যেমন যে আমাদের যে আর্থ্রাইটিস যদি বলে থাকি, আর্থ্রাইটিসের জন্য নিয়ে থাকে, কিডনি ট্রান্সপ্লান্টের পেশেন্ট নিয়ে থাকে, ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট যারা থাকে, এদের সবার বডি ইমিউনিটি কম থাকে। তো সাধারণত যাদের বডি ইমিউনিটি কম থাকে সবার আগে যে অর্গানটা এফেক্টেড হয় সেটা হচ্ছে লাং, যেহেতু আমরা শ্বাস নিই। সেই জন্য কিন্তু যতই অর্গানগুলো, যত ক্রনিক ডিজিজ আছে, ইভেন লিভার ডিজিজ বলি আমরা, হার্ট ডিজিজ বলি, কিডনি ডিজিজ বলি, এগুলো সব ক্রনিক ডিজিজ। এগুলোতে কিন্তু সবার আগে যে আক্রান্ত অর্গানটা সেটা লাংটা প্রথমেই ধরে, তারপরে বাকি অর্গানগুলোকে ধরে। জি স্যার, আমরা তো দেখি ডায়াবেটিক রোগীদেরও খুব বেশি এই ধরনের সমস্যা একই কারণে যত ক্রনিক ডিজিজ সবগুলোতে ইনিশিয়ালি লাংটাই এফেক্টেড হয়। ফুসফুসের রোগের লক্ষণগুলো সাধারণত কি কি হয়? মূলত ফুসফুস দিয়ে তো আমরা শ্বাস প্রশ্বাস চালাই, তো এখানে প্রথমত লক্ষণ হচ্ছে যে সর্দি, কাশি, কখনো কখনো গলা ব্যথা এবং সাথে শ্বাসকষ্ট, এটা হচ্ছে প্রধান লক্ষণ আর কি। তো এখন এই অনেকগুলো অসুখের কথা বলা হলো, এই অসুখগুলোর লক্ষণের সাথে অনেক সময় ওভারল্যাপিং হয়, অর্থাৎ অ্যাজমা, সিওপিডি কমন কিছু সিমটম থাকে, আবার একই সাথে ভাইরাস ইনডিউস যে কাশিটা হয়, এটা দেখা যায় অ্যাজমাতেও এরকম কাশি হয়, সেটাতেও কাশি। তো ওভারল্যাপিং সিমটমগুলোকে যোগ করে আমরা যদি বলি তাহলে জ্বর একটা, কারণ ভাইরাস যেহেতু একটা ইনফেকশন ভাইরাস দিয়ে, তাহলে এখানে জ্বর একটা উপসর্গ, মাথা ব্যথা, গলা ব্যথা, সাথে সর্দি, হাঁচি, নাক বন্ধ হয়ে যাওয়া, শ্বাসকষ্ট, এগুলোই সাধারণত কমন উপসর্গ। বিবেচনার বিষয় হচ্ছে কার কী মাত্রায় উপসর্গ আছে, চিকিৎসক সেটাকে অ্যানালাইসিস করে সেই ফোকাসে ট্রিটমেন্টে যাবে। এই যে রোগগুলো হচ্ছে, তো আমরা যেমন একটু আগে শুনেছি মেটানিউমো ভাইরাসটা বাচ্চাদের বেশি হচ্ছে বা বয়স্কদের বেশি হচ্ছে, সাধারণত ফুসফুসের রোগগুলো কাদের বেশি হয় বা কোনো বয়সের ব্যাপার আছে কিনা? না, ফুসফুসের রোগের জন্য বিশেষ কোনো বয়স নেই, তবে যাদের বডি ইমিউনিটি কম থাকে তাদেরই বেশি আক্রান্ত হয়, অথবা যাদের কোনো ক্রনিক ডিজিজ থাকে, আন্ডারলাইং ক্রনিক লাং ডিজিজ অথবা ক্রনিক আদার সিস্টেমিক দিয়ে তারাও আক্রান্ত হতে পারে। এখানে আক্রান্তর যে কোনো বয়সে হতে পারে, আক্রান্তর কমন বয়সটা হচ্ছে 5 বছরের নিচে 65 বছরের উপরে, কারণ এই দুই এক্সট্রিম এইজে বডি ইমিউনিটি এমনিই কমে যায়, এরাই সাধারণত আক্রান্ত হয় এবং এরাই হাসপাতালে বেশিরভাগ সময় চলে যায়। আদারওয়াইজ যে ফুসফুসের ডাক্তার শাকুর যেটা বললেন যে এই যে ভাইরাস জনিত কারণ, এগুলো থেকে বেশি হতে চিকিৎসা আসলে লাগে না। আমরা ঘরে বসে যে সিম্পল রেস্ট নিলে অথবা একটা অ্যান্টিহিস্টামিন খেলে অথবা কুসুম গরম পানি খেলে এটা সেরে যায়, খুব বেশি লাগে না। কিন্তু যাদের ইমিউনো কম্প্রোমাইজ থাকে অথবা লেস দেন 5 ইয়ার্স, মোর দেন 65 ইয়ার্স, এদের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে। অথবা যারা ক্রনিক ওষুধ খাচ্ছে, অনেক আছে ইমিউনোসাপ্রেসেন্ট ওষুধ খাচ্ছে, তাদের ক্ষেত্রে আমাদের সতর্ক থাকবে। আদারওয়াইজ যে কোনো এই যে হোক না কেন খুব বেশি চিকিৎসা লাগে না। আমি ডক্টর শাকুর খান আপনার কাছে আবার একটু জানতে চাই, ইদানিং বক্ষব্যাধি চিকিৎসকরাও বলছেন এবং অন্যান্য চিকিৎসকরাও বলছেন তা হচ্ছে ধূমপানের প্রবণতা বেড়ে যাচ্ছে এবং এটার সাথে হয়তো রোগের কিছু সম্পর্ক আছে। ফুসফুসের স্বাস্থ্য সমস্যায় এর ভূমিকা কি? আচ্ছা, ডেফিনেটলি ফুসফুসের স্বাস্থ্য সমস্যা বলতে গেলে আমরা ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষার দিকে খেয়াল রাখব। স্বাস্থ্য সুরক্ষার দিকে খেয়াল রাখতে হলে আমরা নির্মল বাতাস নেওয়ার চেষ্টা করব, পরিবেশ দূষণ এটা নিয়ে কথা বলেছি। আর একটা হচ্ছে সেলফ ইনডিউসড কিছু ডেঞ্জারাস থিং আছে, যেমন ধূমপান বা তামাক জাতীয় পদার্থ যারা গ্রহণ করে, এটা তো ডেফিনেটলি ফুসফুস তথা শরীরের স্বাস্থ্য সুরক্ষাকে নষ্ট করে। যেহেতু এই ধূমপানটা সরাসরি শ্বাসতন্ত্রে প্রতিক্রিয়া করে, সেই ক্ষেত্রে শ্বাসতন্ত্রের নিজস্ব যে প্রতিরোধ ব্যবস্থা সেটা কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়। একই সাথে ফুসফুস বা শ্বাসনালীর যে লাইনিং আছে বা স্ট্রাকচার আছে, সে স্ট্রাকচারের মধ্যে চেঞ্জ আসে। দীর্ঘমেয়াদী এই ধরনের ধূমপান বা তামাক জাতীয় দ্রব্য গ্রহণ করার জন্য সিওপিডি রোগটার কথা বহুবার উচ্চারিত হয়। সিওপিডি রোগটা যেমন হয়, একই সাথে মারাত্মক ব্যাধি যেমন ফুসফুসের ক্যান্সার, গলার ক্যান্সার, এই জাতীয় ক্যান্সার রোগও হতে পারে। তো নিশ্চিতভাবে বলা যায়
যে ধূমপান সরাসরি কতগুলো অসুখ তৈরি করে, একই সাথে ধূমপানের কারণে ফুসফুস এবং শ্বাসতন্ত্রের প্রতিরোধ ব্যবস্থা ভেঙে যাওয়াতে যে কোনো ইনফেকশন, সেটা হতে পারে ভাইরাল ইনফেকশন অথবা নিউমোনিয়া অথবা টিউবারকুলোসিস, যেটাই বলি, যে কোনো সংক্রমণ সেই ক্ষেত্রে সহজেই হয়ে থাকে। তো ডেফিনেটলি ধূমপানটা এখানে বিশেষভাবে উল্লেখ করতেই হবে। ফুসফুসের সমস্যা নিয়ে আরও কথা হবে, এখনই কি বিরতিতে যাচ্ছি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। আজকে আমরা কথা বলছি ফুসফুসের সাম্প্রতিক স্বাস্থ্য সমস্যা নিয়ে, বিশেষ করে বাংলাদেশে কি কি সমস্যা হয়। স্যার, আমরা কথা বলছিলাম ধূমপান নিয়ে, যে ধূমপানের ফলে যে সমস্যাগুলো হয় সেটা নিয়ে আপনি কিছু বলছিলেন। ইভেন যদি আমরা দেখে থাকি যে মহিলারা যারা ধূমপান করছেন না, তারা হয়তো ওই খড়ের চুলে রান্না করছেন গ্রামে, অথবা খড় জ্বালাচ্ছেন, সেটাও কিন্তু একটা স্মোক আসছে, সেটাকে প্যাসিভ স্মোকিং বলি আমরা। অ্যাক্টিভ স্মোকিং এবং প্যাসিভ দুটো ইকুয়ালি হার্মফুল। অনেকে আছে যে হাজব্যান্ড সিগারেট খাচ্ছে, ওয়াইফ খাচ্ছেন না, বাসার মধ্যে সিগারেট খাচ্ছে, সেটাও কিন্তু ওয়াইফের জন্য ক্ষতিকর। আমরা দেখে থাকি যে এই ধূমপানের কারণে হার্ট ডিজিজ হচ্ছে, লাং ডিজিজ হচ্ছে, কিডনির সমস্যা হচ্ছে, ইভেন যদি প্রেগনেন্সি হয় তার বাচ্চার সমস্যা হচ্ছে। সুতরাং ধূমপান আমাদেরকে সব অর্গানগুলোকে এফেক্ট করে, নট অনলি লাং। সুতরাং আমরা অ্যাজ এ চিকিৎসক আমরা বলবো আমাদের রোগীরা, আমাদের জনগণ অবশ্যই ধূমপান করবেন না। আরেকটা জিনিস হচ্ছে, ধূমপান থেকে আমাদের সরকার যে পরিমাণ রাজস্ব আয় করে থাকে, এর চেয়ে অনেক বেশি পরিমাণে খরচ করে রোগী তার পকেট থেকে। জি, আমরা যদি দেখে থাকি, মনে করি যে আমাদের সরকার যদি 5 টাকা রাজস্ব পায় ধূমপান থেকে, একটা পেশেন্টের পকেট থেকে অন্তত 100 টাকা বেরিয়ে যায়। সুতরাং ধূমপান শুধুমাত্র যে তার লাঙের ক্ষতি করে তা না, কিন্তু ফাইন্যান্সিয়ালি তাকে একেবারে হ্যান্ডিক্যাপ করে দিচ্ছে। জি, খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন ডাক্তার আব্দুল শাকুর খান। স্যার, আপনার কাছে আবার একটু জানতে চাচ্ছি, আমরা প্রথমেই বায়ু দূষণ নিয়ে কিছু কথা বলেছিলাম। বায়ু দূষণ কিভাবে স্বাস্থ্যের জন্য এত ক্ষতিকর হয়ে দাঁড়াচ্ছে? বায়ু দূষণ আর ফুসফুসের স্বাস্থ্য অথবা জেনারেল স্বাস্থ্য, এটা কিন্তু একটার সাথে আর একটা একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কারণ হলো, আমরা এক মুহূর্ত কিন্তু শ্বাস গ্রহণ ছাড়া থাকতে পারি না। আমরা যে বাতাসটা গ্রহণ করব সেটার কোয়ালিটি নিয়ে আমাদের প্রশ্ন আছে। আমরা জানি এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বলে একটা, আমরা প্রতিদিনই দেখি যে আজকের AQI কত, অর্থাৎ দূষণের মাত্রা কত। এটা সেন্ট্রালি হয়, আমরা জানি। তো দূষণের মাত্রা যখন বেশি হয় তখন ন্যাচারালি এটা কোথায় কোথায় ক্ষতি করে। যেটা অস্বাস্থ্যকর দূষণ, যেটার মধ্যে আমরা ঢাকা শহর সহ বাংলাদেশেই আছি, সেটা সরাসরি ফুসফুসের স্বাস্থ্য হানি করে। কারণ এই দূষণগুলো আমরা সরাসরি শরীরে গ্রহণ করছি। এখন একটা বিষয়ে সবসময় জানতে হবে যে আমরা কি দূষণ অ্যাজ এ হোল বলবো নাকি ইনডোর আউটডোরকে ভাগ করব। এখানে অবশ্যই আমরা প্রতিটি মানুষ তার দৈনন্দিন জীবনে ঘরের মধ্যে, সেটা অফিস হোক বাসা হোক, বেশিরভাগ সময় কিন্তু ঘরের মধ্যে বা অন্তর্মহলে থাকে, আর কিছু সময় বাহিরে থাকে। তো বাহিরের দূষণের ধরন একরকম, ঘরের দূষণের ধরন একটু অন্যরকম। একটু আগে স্যার বলছিলেন যে আমরা যে বায়োমাস, লাকড়ির চুলা বা ইত্যাদি ব্যবহার করি, অথবা অস্বাস্থ্যকর কোনো চুল্লি ব্যবহার করি, অথবা এমন কোনো কীটনাশক ব্যবহার করি যেটা বাড়ির দূষণকে বাড়িয়ে তোলে, এবং সেই সাথে অস্বাস্থ্যকর বাড়ির পরিবেশ খোলামেলা না হওয়া সেটাও করে। অর্থাৎ অন্দরমহলে যখন আমরা থাকি, এই অভ্যন্তরীণ দূষণ বা ইনডোর পলিউশন, এটাও স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এই ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। আর আউটডোর বলতে আমরা জানি যে দূষণের অনেকগুলো ক্ষেত্র আছে। আমরা গাড়ির থেকে পাই, আমরা কারখানা থেকে পাই, আমরা ইটের ভাটা থেকে পাই, কনস্ট্রাকশন থেকে পাই। এগুলো হচ্ছে অবদান রাখে, যেটা আমাদের দেশে অনেক ক্ষেত্রে আইন থাকলেও তার প্রয়োগটা যথাযথ হয় না, যার জন্য দেখা যায় সার্বিকভাবে দূষণটা আরও বেড়ে যাচ্ছে। এই ভিতরের দূষণ বলি আর বাহিরের দূষণ বলি, দুটোতেই মানুষ আক্রান্ত হয়, জীবজন্তু আক্রান্ত হয়, ইভেন গাছপালা আক্রান্ত হয়। আমরা জানি যে এই দূষণটা যখন আক্রান্ত হয় তখন কোনো মানুষই কিন্তু এর থেকে বাদ পড়ে না, কারণ সবাইকেই শ্বাস গ্রহণ করতে হয়। এবং শ্বাস গ্রহণের মাধ্যমে দুইটা পরিষ্কারভাবে আমি বলি, একটা হচ্ছে যাদের ইতিমধ্যেই দুর্বল ফুসফুস অথবা দুর্বল স্বাস্থ্য ব্যবস্থা, তাদের যেমন ক্ষতি করে, আর যারা স্বাস্থ্যকর ফুসফুস নিয়ে জন্মগ্রহণ করেছে, তারপরে ক্লাস করছে, অফিস করছে বা বাইরে যাচ্ছে, তাদের সুস্থ সবল ফুসফুসও কিন্তু এই দূষণে আক্রান্ত হয়ে নতুন নতুন অসুখের সৃষ্টি করছে। ওভারঅল দূষণের সাথে মানুষের স্বাস্থ্য একেবারেই সরাসরি সম্পর্কিত। যত দূষিত বায়ু তত বেশি আমাদের ক্ষতিগ্রস্ত স্বাস্থ্য। স্যার, খুবই চমৎকারভাবে আপনি বলেছেন যে দূষণের সমস্যাগুলো কি কি আমাদের শরীরে সমস্যা তৈরি করতে পারে। আলী হোসেন স্যার, আপনার কাছে একটু জানতে চাচ্ছি,
এই যে সমস্যাগুলো নিয়ে আমরা তো শুনলাম যে কারণগুলো কি, তো বিভিন্ন ধরনের রোগ তো তৈরি করছে, যেমন আমাদের দেশে অ্যাজমা রোগী বা হাঁপানি রোগী অত্যাধিক বেশি, কিন্তু এই রোগীরা সাধারণত চিকিৎসা নিচ্ছে সাময়িক সময়, কখনো নিচ্ছেও না, আবার যখন সমস্যা খুব তীব্র মাত্রায় বাড়ে তখনই তারা হাসপাতালে যাচ্ছে বা নিকটস্থ ফার্মেসি থেকেও নিজে নিজে ওষুধ গ্রহণ করছে। আসলে এই ক্ষেত্রে কি কোনো গাইডলাইন ফলো করা উচিত কিনা? আমাদের দেশে তো আসলে অ্যাজমা চিকিৎসার গাইডলাইন আছে, অ্যাজমা গাইডলাইন আছে। আমরা যখন বক্ষবিতে ছিলাম সেখানে ন্যাশনাল অ্যাজমা সেন্টার আছে, ওখান থেকে গাইডলাইন আছে। গাইডলাইন ফলো করলে সুবিধা হচ্ছে পেশেন্টের অ্যাজমাটা নিয়ন্ত্রণে থাকে, কিন্তু সমস্যা হচ্ছে যে এই গাইডলাইন ফলো করতে হলে তো পেশেন্টকে রীতিমতো চিকিৎসকে যেতে হবে। তো আমাদের দেশের পেশেন্টরা যেহেতু স্বাস্থ্য সম্পর্কে তত বেশি ওরিয়েন্টেড না, ওনারা কিন্তু ওষুধ নিয়ে কিছুদিন ভালো থাকার পরে আর যায় না, সেই জন্য তার ফ্রিকোয়েন্ট অ্যাটাকটা হচ্ছে, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে গাইডলাইনে যে কথাগুলো বলা আছে সেগুলো ইমপ্লিমেন্ট করতে কিছু নিয়মের মধ্যেও তো আসতে হবে। তা আমরা বেশিরভাগই নিয়ম মানেন না দেখি কিন্তু এই সমস্যাগুলো তৈরি হয়, যেটা আপনি বললেন যে অ্যাজমা অ্যাটাক এই সময় বাড়ছে, ফ্রিকোয়েন্টলি বাড়ছে। এটা বাড়ার একটা কারণ হচ্ছে টেম্পারেচার যেহেতু ফ্লাকচুয়েট করে, বাতাসে যে ধূলিকণার পরিমাণ বেড়ে যায়, ভাইরাস সংক্রমণ হয়, এই সবগুলো মিলেই কিন্তু এই সিজনে অ্যাজমা সিওপিডি বেড়ে যায়। সুতরাং গাইডলাইন ফলো করে চিকিৎসা যদি পেশেন্ট নেই, অবশ্যই পেশেন্ট ভালো থাকবে, ভালো না থাকার তো কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে আমাদের দেশে অ্যাজমার প্রিভ্যালেন্স কিন্তু অন্য দেশের তুলনায় অনেক কম কিন্তু। আচ্ছা, আর যদিও আমাদের পেশেন্টরা বলে যে বাংলাদেশে অ্যাজমার কারণ হচ্ছে পলিউশন, পলিউশন কিন্তু অ্যাজমার কারণ না, পলিউশন হচ্ছে অ্যাজমাটাকে অ্যাগ্রেভেট করে, বাড়িয়ে দেয় শুধুমাত্র। সুতরাং আমাদের পেশেন্টরা যদি প্রপারলি মাস্ক পরে থাকেন, গাইডলাইন ফলো করে, অবশ্যই অ্যাজমা নিয়ন্ত্রণ করা সম্ভব। কারণ আমাদের দেশে অ্যাজমার চিকিৎসার সব ওষুধপত্র আছে, সব পরীক্ষা নিরীক্ষা হয়। সুতরাং পেশেন্ট যদি নিয়মিত ওষুধ নেয় তাহলে ভালো থাকা অবশ্যই সম্ভব। আচ্ছা, অ্যাজমা রোগ নিয়ে কিন্তু অনেক মিথ কাজ করে এবং রোগটি নিয়ে ধারণাও মনে হয় সবার কাছে সমানভাবে নেই। এই ব্যাপারে যদি বলেন যে রোগটি আসলে কি ধরনের রোগ? অ্যাজমা তো শ্বাস নিয়ে একটা, ডাক্তার সাকুর তো বললেনই, এটা একটা ক্রনিক ডিজিজ। এটা যে কারো হতে পারে, যে কোনো বয়সে হতে পারে। ইভেন আমাদের দেশে একটা ধারণা হচ্ছে যে বংশগত কিনা, এটা ফ্যামিলি থাকতেও পারে, নাও থাকতে পারে। সুতরাং অ্যাজমা হলে তো দুশ্চিন্তা করার কোনো কারণ নাই, কারণ অ্যাজমা নিয়ন্ত্রণযোগ্য, এটা তেমন কোনো কমপ্লিকেশন হয় না যদি নিয়ন্ত্রণ থাকে এবং যদি নিয়মিত ওষুধ নেয়, সুস্থ জীবনযাপন করা সম্ভব এতে করে। কিন্তু মিথ যেগুলো হচ্ছে যে আমাদের দেশে বলে থাকে যে অ্যাজমা বংশগত, প্রথম কথা। সেকেন্ড হচ্ছে অ্যাজমাতে ফুসফুস নষ্ট হয়ে যাচ্ছে, এই ধরনের কিছু কনসেপ্ট আছে। থার্ড হচ্ছে যে আমাদের পেশেন্টরা অ্যাজমার ওষুধ যেহেতু ইনহেলার ফর্মে দেওয়া হয়, অনেকে ব্যবহার করতে চায় না, নিতে চায় না। আরেকটা জিনিস হচ্ছে যে অ্যাজমার যেটা প্রিভেন্টিভ ইনহেলার, সেটা না নিয়ে রোগীরা বেশিরভাগ রিলিভারগুলো নিয়ে ঘুরতে থাকে, তাতে করে ফ্রিকোয়েন্ট অ্যাটাকগুলো হয়, সেই জন্য সে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। পাশাপাশি আমাদের যেহেতু কোনো চিকিৎসার ব্যাপারে খুব বেশি নিয়ন্ত্রণ যেহেতু সরকারের নাই, সেজন্য হোমিওপ্যাথিক, কবিরাজি, ঝাড়ফুঁক, হ্যাঁ, হুজুরের পানি পড়া, অনেক ধরনের চিকিৎসা অ্যাজমাতে হয়ে থাকে, তাতে করে কমপ্লিকেশনটা আরও বাড়ে। হ্যাঁ, ইনিশিয়ালি আমরা দেখতে পাই যে অনেকে আছে গুঁড়ো পাউডার খাচ্ছে, সেটা তো স্টেরয়েড পাউডার সে খাচ্ছে, তখন সে কমপ্লিকেশন নিয়ে আসে। সে ওটা খেয়ে কিছুদিন ভালো থাকে, যেহেতু স্টেরয়েড, সেটা নিয়ে ভালো থাকে, তখন বলে আমি হোমিওপ্যাথিককে বলা, আসলে তো হোমিওপ্যাথিক ওষুধ না, স্টেরয়েড গুঁড়ো করে তাকে হয়তো দিচ্ছে। আর যেহেতু এই বিষয়ে আমরা খুব কনসাস না জাতিগতভাবে, সুতরাং এই কমপ্লিকেশন তো হতেই থাকে, সেই জন্য ফ্রাস্ট্রেটেড থাকে। সারা পৃথিবীতে অ্যাজমা রোগে কিন্তু ফ্রাস্ট্রেটেড না, কারণ এরকম ঝাড়ফুঁক, হোমিওপ্যাথিক, তারপরে কবিরা, যেগুলো তো নাই অন্য কোথাও। সুতরাং পেশেন্ট ওয়েল কন্ট্রোল অ্যাজমা নিয়ে নর্মাল জীবনযাপন করছে। আমাদের দেশে যেহেতু আমাদের বাইরেও পেশেন্ট চিকিৎসা নেওয়ার সুযোগ আছে অন্যগুলো, সেই জন্য যেমন আপনি দেখবেন ফেসবুক খুললেই দেখা যায় যে অ্যাজমা কিউর খাওয়াচ্ছে, হ্যাঁ, রোগীরা কিন্তু ওটা দেখেই অ্যাজমা কিউর কিনে খাচ্ছে। ওটা যে স্টেরয়েড সে তো জানেই। অনেকে বলতেছে যে কি আমি একটা ডায়েট প্রেসক্রাইব করে এই ডায়েট নিয়ে নাকি সে ভালো আছে। পৃথিবীর কোথাও ডায়েট দিয়ে অ্যাজমা ভালো থাকে আমি কোনো গাইডলাইনেও দেখলাম না, কোনো টেক্সট বুকও নেই, কোনো জার্নালেও নাই। শুধু বাংলাদেশি শুধু ওই ডায়েট নিয়ে নাকি অ্যাজমা ভালো আছে। এখন এটা কে বুঝাবে যে কোনো ডায়েট নিয়ে অ্যাজমা ভালো থাকা সম্ভব না? এই কথা কে বুঝাবে? জি, এবং আমরা তো স্যার এটাও দেখেছি যে ইনহেলার মুক্ত অ্যাজমা চিকিৎসা এক্স্যাক্টলি সম্পূর্ণ নিরাময়। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে যে যিনি এটা প্রমোট করতেছে ওনাকে তো নোবেল দেওয়া উচিত, আমি মনে করি। নোবেল কমিটি কেন যে তাকে নোবেল দিচ্ছে না আমি তো বুঝতে পারছি না, তাকে নোবেল দেওয়া উচিত। কারণ উনি একটা ইনহেলার মুক্ত অ্যাজমা চিকিৎসা বের করছে, এটা তো সবাই লুফে নেবে ওয়েস্টার্ন কান্ট্রি, তো ওয়েস্টার্ন কান্ট্রিতে এটা নিয়ে কোনো খবরই নেই। তো সেই জন্য আমি বললাম যে আমাদের মিডিয়াগুলোকে এই বিষয়ে সোচ্চার হওয়া উচিত, তাদেরকে একটা রোল প্লে করা উচিত যে এই ধরনের যে প্রচার যারা করছে
তাদেরকে ডেফিনেটলি আইনের আওতায় আনা উচিত। না হলে কিন্তু ভবিষ্যতে আমাদের জন্য আরও ভয়াবহ দিন অপেক্ষা করছে, কারণ এই রোগীগুলো সব কমপ্লিকেশন নিয়ে আমাদের কাছে আসবে আর ব্লেম দিবে আমাদেরকে। আমি তো আগে ভালো ছিলাম, আপনার কাছে খারাপ, আপনি তো ভালো করতে পারলেন না। আজকে মিডিয়াগুলোর উচিত এই বিষয়ে সোচ্চার হওয়া, বলা উচিত যে পৃথিবীতে অ্যাজমা কিউরের জন্য কোনো ডায়েট নেই, অ্যাজমা কিউরের জন্য কোনো ওষুধ নাই, অ্যাজমা কিউরের জন্য অ্যাজমা গাইডলাইন অনুযায়ী চিকিৎসা করতে হবে। ধন্যবাদ স্যার। আমরা অ্যাজমা নিয়ে অনেক কথা বললাম। ডক্টর শাকুর খান স্যার, আপনার কাছে একটু জানতে চাই, আমরা সিওপিডি রোগের কথা অনেক শুনছি এবং এটিও শুনছি যে এটি বর্তমানে বিশ্বের ৩য় প্রধান মৃত্যুর কারণ, অথচ আমাদের দেশে অনেক রোগীরা নামটিই জানে না যে এই রোগটিতে তারা আক্রান্ত কি না। তো এই ব্যাপারে একটু জানতে চাই যে রোগটি আসলে কি ধরনের রোগ এবং এটি অ্যাজমার সাথে পার্থক্য কোথায়? ধন্যবাদ। আসলে সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এইটা অনেকের বোঝার ক্ষেত্রে অ্যাজমা এবং সিওপিডিকে এক করে ফেলে। সম্পূর্ণ ভিন্ন দুটি অসুখ। প্রথমত স্যার যেটা খুব সুন্দরভাবে বললেন, অ্যাজমা নিয়ন্ত্রণযোগ্য এবং সুন্দর নিয়ন্ত্রণ করে চলা যাবে, এটা যেমন সত্য, সিওপিডির ক্ষেত্রে অতটা সত্য না। সিওপিডি এমন একটা অসুখ যেটা বেশিরভাগ ক্ষেত্রে সেলফ মেড। একটু আগে আমি বলছিলাম ধূমপান এবং তামাক জাতীয় দ্রব্য নিয়ে, এই সিওপিডি রোগের ক্ষেত্রে তাদের অবদান সাংঘাতিক। তো সেই ক্ষেত্রে আমি যদি সুশৃঙ্খল জীবনযাপন না করি, ওই ধরনের বিষয়ে যদি আমরা অভ্যস্ত হয়ে যাই, তখন সিওপিডি হয়। সিওপিডি ইজ এ প্রগ্রেসিভ ডিজিজ। এটা যখন একজনের হবে, সময়ের সাথে সাথে সে যদি তার অভ্যাস পরিবর্তন না করে, বয়সের সাথে সাথে এটা বাড়তে থাকবে। এখন বিষয়টা হলো, একটু আগে স্যার যেটা বললেন বা আপনি যেটা জিজ্ঞেস করলেন, গাইডলাইন, যে সমস্ত অসুখ মানব জীবনে বিভিন্ন গোষ্ঠীকে আক্রান্ত করে তাদের জন্য কিন্তু গাইডলাইন তৈরি হয়। চিকিৎসা সিস্টেম হচ্ছে এমন একটি সিস্টেম, চিকিৎসা দেওয়া হয়, একই সাথে কিন্তু প্যারালালি গবেষণা চলে। এই অসুখগুলো কিন্তু দীর্ঘদিন ধরে মানুষকে আক্রান্ত করছে, সমস্যায় ফেলছে, এই জন্য চিকিৎসা এবং গবেষণা প্যারালালি চলছে। এই চিকিৎসা এবং গবেষণা প্যারালালি চলে, ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এর জন্য একটা চিকিৎসা ব্যবস্থা রাখা হয়। সেখানে সিওপিডি কাকে বলা হয়, সিওপিডি হলে কী ধরনের উপসর্গ হয় এবং সেই উপসর্গের চিকিৎসাটা, এটা পার্সন টু পার্সন, অর্থাৎ তার অবস্থার ভেদে ভিন্নতা থাকে। এটা হচ্ছে সায়েন্টিফিক বিষয়। এখন সাধারণের ক্ষেত্রে যেটা, যেহেতু একটা সচেতন হওয়ার অভাব আছে অথবা শিক্ষারও কোনো ক্ষেত্রে দুর্বলতা আছে, সেখানে এই বোধগম্য বোধটা জনগণের মধ্যে থাকে না। তাহলে এখানে বিষয়টি কি দাঁড়ালো? বিষয়টি দাঁড়ালো হচ্ছে, আমরা যারা চিকিৎসক, আমরাও যেন জনসচেতনতা গড়ে তোলার জন্য আমরা কথা বলি, একই সাথে মিডিয়া, প্রিন্টিং বলি, ইলেকট্রনিক মিডিয়া বলি, সেখানেও কিছু প্রচারণা দরকার। যে সাধারণত কাশি এবং শ্বাসকষ্ট কোন বয়সে হলে কি ধরনের চিকিৎসা নেওয়া উচিত, ডাক্তারের কাছে আসা উচিত, এই বিষয়টাকে আসলে আমাদের গুরুত্ব দিতে হবে। অর্থাৎ রোগীরা যেন তার উপসর্গ ভিত্তিক ডাক্তারের কাছে আসে এবং ডাক্তারের চিকিৎসাটা নেয়, এটা হচ্ছে মূল কথা। আর চিকিৎসার ব্যাপারে আমরা পুরা পৃথিবী কিন্তু একটা গ্লোবকে বলা হয় একটা ভিলেজ, গ্লোবাল ভিলেজ। অর্থাৎ পৃথিবীর যেই প্রান্তে যে ওষুধটা আসতেছে অথবা নির্ণয়ের ক্ষেত্রে যে পরীক্ষা নিরীক্ষা আসছে, এটা কিন্তু গ্লোব অনুযায়ী সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে। বাংলাদেশ পৃথিবীর মধ্যেই একটা ভিলেজ এবং এখানেও কিন্তু আমরা আধুনিক চিকিৎসা এবং আধুনিক পরীক্ষা ব্যবস্থা নিয়ে এসেছি। সমস্যাটা হলো যেই বোঝার ব্যাপারটা, অর্থাৎ যারা এই চিকিৎসাটা গ্রহণ করবেন, বিপুল জনগোষ্ঠী, তাদের পর্যন্ত এইটুকু অন্তত নলেজ থাকা উচিত যে এগুলোর চিকিৎসা আছে এবং চিকিৎসার মাধ্যমে যেমন ভালো থাকা যাবে এবং কিছু অনিয়ম আছে সেগুলো দূর করলে ভালো থাকা যাবে। জি, ধন্যবাদ। আমরা এ নিয়ে আরও কথা বলবো, আবার একটি বিরতির সময় হয়েছে। স্যার, আপনি একটি রোগের কথা বলেছিলেন, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। আমরা যেমন এই ধরনের রোগীদের ইদানিং চিকিৎসকরা যারা আছে আমরা দেখছি, কিন্তু এই ক্ষেত্রেও সাধারণ জনগণের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। এই রোগটির সম্পর্কে একটু জানতে চাই, এগুলোর পিছনের কারণটি কি এবং কাদের বেশি হচ্ছে? আসলে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ হচ্ছে এমন একটা ডিজিজ যেখানে আমাদের যে ফুসফুসের যে জায়গায় অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডটা চেঞ্জ হয় সেখানে এফেক্ট করে। প্রথমত আমরা এই রোগটা সম্পর্কে ইদানিং খুব বেড়ে গেছে। আমরা যখন স্টুডেন্ট ছিলাম, ইভেন চাকরি করেছি, তখন হয়তো খুব বেশি এই রোগ ছিল হয়তো ডায়াগনোস হতো না। তো ইদানিং দেখা যাচ্ছে এই রোগটার প্রকোপ বাড়ছে, বিশেষ করে কোভিড পরবর্তী। হতে পারে সেটা কোভিড সেটাকে হয়তো আনমাস্ক করে দিয়েছে, অথবা কোভিড ভ্যাকসিনে ইফেক্ট হতে পারে, আমরা তো জানি না। যে কোনো কারণ হোক, এটার প্রকোপ সারা পৃথিবী বেড়ে গেছে এবং এতে করে
আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেসব পেশেন্টরা কোভিডে আক্রান্ত ছিল তাদের অনেকেই কাশি, শ্বাসকষ্ট এবং দীর্ঘমেয়াদী ফুসফুস সংকুচিত হওয়ার যে লক্ষণগুলো সেগুলো নিয়ে আমাদের কাছে আসছে এবং সাফারিংস তো অনেকাংশে বেশি। এটা আসলে একটা এল্ডারলি এজে হয়, সাধারণত ওভার 60 বলা হতো, এখন তো আমরা দেখি 40তেও পাচ্ছি, 25এও পাচ্ছি, ইভেন বাচ্চাদের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এটা তো একটা ক্রনিক ডিজিজ, এখানে দীর্ঘমেয়াদী চিকিৎসা লাগে এবং সাধারণত অ্যান্টিফাইব্রেটিক এজেন্ট ইউজ করতে হয়, যেগুলো আমাদের দেশে বর্তমানে অ্যাভেলেবেল পাওয়া যায়। আর একটা বড় কথা হচ্ছে যে এটা যে শুধুমাত্র কারণ ছাড়া হচ্ছে তা না, কিছু কিছু ক্রনিক ডিজিজ আছে যেমন জয়েন্টের যে ব্যথাগুলো, বাতের ব্যথা যেগুলো আমরা বলে থাকি, রিমোটয়েড আর্থ্রাইটিস, এসএলই, এইসব স্ক্লেরোডার্মা, এগুলোতেও কিন্তু ফুসফুস এফেক্টেড হয়, তখন সেটা লাং ধরে, তখন ইন্টারস্টিশিয়াম ধরে, ইন্টারলাং সৃষ্টি করে। আচ্ছা, তো এখানে জিনিসটা হচ্ছে যে পেশেন্টের ফুসফুসকে সুস্থ রাখতে হলে আমাদেরকে ওষুধের পাশাপাশি তাকে অক্সিজেন দিতে হবে, কিছু ফুসফুসের ব্যায়াম আছে সেগুলো করে ফুসফুসটাকে সচল রাখতে হবে, আর কিছু নিয়মকানুন মানলে যদি এটা অ্যাগ্রেসিভ না হয়ে থাকে তাহলে বেশিরভাগ পেশেন্টই নর্মাল লাইফ লিড করে থাকে। সাধারণত দেখা যায় যে যদি ইডিওপ্যাথিক, যেটা আইপিএ বলে থাকি আমরা, সেই ভ্যারাইটি ছাড়া অন্যগুলোতে কিন্তু পেশেন্টের পক্ষে নর্মাল জীবনযাপন করা সম্ভব। আইপিএফের ক্ষেত্রে এখন বলা হয়ে থাকে যে অ্যান্টিফাইব্রেটিক এজেন্ট যদি আর্লি ইউজ করা হয়, আর্লি যদি ডায়াগনোসিস করা যায়, তাহলে পেশেন্ট অনেকাংশেই ভালো থাকে। আমাদের জনগণ অনেকেই এরকম সম্পর্কে জানেন না, আমরা এটাকে সংক্ষেপে আইএলডি অথবা ডিপিএলডি বলি, অনেকেই জানেন না। অনেকেই রোগ শোনার পরে কেউ সিঙ্গাপুরে যাচ্ছে, কেউ ব্যাংককে যাচ্ছে, কেউ দেশের বাইরে যাচ্ছে। হ্যাঁ, পৃথিবীর যেখানেই যাক চিকিৎসা তো একই, এবং এটা ডিটেকশন করা দেশেই সম্ভব, দেশে এটা চিকিৎসা আছে। শুধুমাত্র কিছু কিছু ক্ষেত্রে হয়তো লাং ট্রান্সপ্ল্যান্টের প্রয়োজন হতে পারে, সেটা আমাদের দেশে হয়নি, আমাদের পৃথিবীর অন্য দেশে হয়। তো লাং ট্রান্সপ্ল্যান্ট করলেই যে ভালো হবে তা কিন্তু না, কারণ তার কারণ হচ্ছে লাং ট্রান্সপ্ল্যান্ট কিডনি ট্রান্সপ্ল্যান্টের মতো না। কিডনি ট্রান্সপ্ল্যান্টের একজন পেশেন্ট যেমন অনেক দিন ভালো থাকে, এখানে কিন্তু লাং ট্রান্সপ্ল্যান্টের পেশেন্ট সর্বোচ্চ 1 থেকে 2 বছর ভালো থাকে। সুতরাং আমাদের টার্গেট হচ্ছে এটাকে আর্লি ডায়াগনোসিস করা, পেশেন্টটাকে মোটিভেট করা এবং তার চিকিৎসা শুরু করা, এটাই হচ্ছে আমাদের কাম্য। স্যার, আপনি অক্সিজেনের কথা বলছিলেন, এই ধরনের রোগীদের ক্ষেত্রে অক্সিজেন যদি দিতেই হয় সেটা কিভাবে দেওয়াটা বেশি প্রয়োজন? হ্যাঁ, অক্সিজেন আমাদের দেশে অক্সিজেন কনসেন্ট্রেটর পাওয়া যায়, সেটা আমরা পেশেন্টকে প্রোভাইড করতে বলি। তার কারণ হচ্ছে এটা সুবিধা হচ্ছে এটা বারবার রিফিল করতে হয় না, এটা বাতাস থেকে অক্সিজেন কনসেন্ট্রেট করে পেশেন্টকে সাপ্লাই দেয় এবং সে ইচ্ছা করলে এটা 12 থেকে 14 ঘন্টা নিতে পারে, একটানা মেশিনটা চলতে পারে। এই অক্সিজেন দেওয়ার একটা সুবিধা হচ্ছে তার ফুসফুসের কার্যকারিতা কম, পেশেন্টের ওয়ার্ক অফ ব্রিদিং যেটাকে আমরা বলে থাকি সেটাকে কমিয়ে দেওয়া হয়, যাতে করে ফুসফুস কাজ কম করতে হয় এবং পেশেন্ট যাতে এক্সস্টেড না হয়, এবং ফুসফুস যাতে খুব সহজে অক্সিজেনটা সাপ্লাই দিতে পারে। এখানে তো ডিফেক্টটা হচ্ছে মেমব্রেনে, অক্সিজেন যেহেতু সে সাপ্লাই দিতে পারে, আমরা যদি বাইরে থেকে অক্সিজেন দিই বেশি পরিমাণে অক্সিজেনটা ফুসফুসে যায়, ফুসফুস থেকে রক্তে যায়, এতে করে অন্য অন্য অর্গানগুলো এফেক্টেড হয় না। সুতরাং অক্সিজেন যদি কোনো পেশেন্ট রেগুলার নেই এইসব ডিজিজে, তারা বরঞ্চ সতেজ থাকে। আচ্ছা, আমরা অনেক কিছু জানলাম এই আলোচনার মাধ্যমে। ডক্টর আব্দুল শাকুর খান স্যার, আপনার কাছে একটু জানতে চাই, আমরা শুনছি যে ফুসফুসে কিছু ব্যায়াম রয়েছে যেগুলো এই ধরনের ক্রনিক রোগের ক্ষেত্রে যথেষ্ট উপকার দেয়, এই ব্যাপারে একটু জানতে চাই, কাদের জন্য এটা বেশি প্রয়োজন? আমি একটু বলি আগের আলোচনার সূত্র ধরে যে ক্রনিক লাং ডিজিজ অর্থাৎ যে সমস্ত ফুসফুসের দীর্ঘমেয়াদী অসুখ আছে, সিওপিডি যেটা ডিপিএলডি বা আইএলডি বলা হলো, এই জাতীয়, সেই ক্ষেত্রে আমরা এটা শুধু বাংলায় যদি বলি তাহলে পুনর্বাসনের একটা ব্যবস্থা করা। আমরা জানি যে বন্যা আক্রান্ত, ঝড় আক্রান্ত এলাকার পুনর্বাসনের জন্য কিছু কার্যকলাপ নেওয়া হয় সহজে উঠে দাঁড়ানোর। এই ক্ষেত্রে আমি পুনর্বাসন শব্দটাই বলবো, আমরা বলি রিহ্যাবিলিটেশন, অর্থাৎ ইংরেজিতে যেটা বলি রিহ্যাবিলিটেশন, ফুসফুসের রিহ্যাবিলিটেশন মানে ফুসফুসের শুধু ব্যায়াম না, ব্যায়াম ফুসফুসের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা এবং ফুসফুসে ক্রনিক ফুসফুস রোগে যারা আক্রান্ত তাদের খাদ্য অভ্যাস সম্বন্ধে আমরা বলে থাকি। টোটাল আসলে একটা প্যাকেজটার উদ্দেশ্য হলো যে আমরা জানি যে এই ধরনের ক্রনিক অসুখে কিন্তু ফুসফুসের নর্মাল যে কার্য ব্যবস্থা সেটা কিন্তু অনেকটা ভেঙে পড়ে। তো যত পার্সেন্টেজ ভেঙে পড়ুক না কেন, আমরা এমন কিছু ব্যায়াম, এমন কিছু পদ্ধতি, এমন কিছু সেশনের কথা বলি যাতে সেই ভেঙে যাওয়া অর্থাৎ কিছু দুর্বল হয়ে যাওয়া ফুসফুসও যেন তার বাকি সুস্থ অংশকে বেশি কার্যকর রাখতে পারে, যাতে করে একটি ফুসফুস সহজেই তার কার্যক্ষমতাটা অনেকাংশে ফিরে পেতে পারে। আরেকটা জিনিস আমরা এখানে খুব বলি
সেটা হচ্ছে ফুসফুসের ক্রনিক অসুখের কারণে কিন্তু আমাদের টোটাল স্বাস্থ্য ব্যবস্থাও ভেঙে যায়। আমরা যদি হাত পায়ের কথাও বলি, সেখানেও দুর্বলতা দেখা দেয়, শারীরিক দুর্বলতা দেখা দেয়, এবং দুর্বল মাংস বেশি অক্সিজেন ডিম্যান্ড করে। তো সেই ক্ষেত্রে এই ফুসফুসের পুনর্বাসনের সাথে লিম্বের এক্সারসাইজগুলোও চলে আসে, এবং তাতে করে এই ধরনের টিস্যুতে অক্সিজেন ডিম্যান্ডটা কমে যায়, যার জন্য অক্সিজেনের জন্য লাংসের উপর যে প্রেশারটা পড়ে সেটা কমে আসে। টোটাল এই বিষয়টাকে আমি বলবো শুধুমাত্র ফুসফুসের ব্যায়াম না বলে ফুসফুসের রিহ্যাব প্রোগ্রাম অর্থাৎ পুনর্বাসন প্রোগ্রাম। ধন্যবাদ। প্রফেসর আলী হোসেন স্যার, আপনার কাছে আবার একটু জানতে চাচ্ছি, আমরা বিভিন্ন ধরনের রোগের কথা শুনছিলাম যেগুলো বিশেষ করে ক্রনিক রোগ তৈরি করে, পাশাপাশি আমাদের দেশে একটা বড় ধরনের সংক্রামক রোগে আক্রান্ত হয় টিবি বা যক্ষ্মা রোগী রয়েছে, এবং আমাদের দেশে এই যে যক্ষ্মা রোগী যারা রয়েছে তাদের দেখা যায় বারবার যক্ষ্মা আক্রান্ত হচ্ছে। এর পিছনে কি কোনো কারণ রয়েছে, বা আমাদের দেশে কেন যক্ষ্মা এত বেশি সেটা একটু জানতে চাই। যক্ষ্মা বেশির অনেকগুলো কারণ আমাদের দেশে আছে, তার মধ্যে একটা হচ্ছে, অন্যতম হচ্ছে ঘনবসতিপূর্ণ। যক্ষ্মা তো একটা কন্টাজিয়াস ডিজিজ। আমি হয়তো এখানে বসে আছি, 100 জন মানুষ বসে আছে ভিড়ের মধ্যে, একজন হয়তো যক্ষ্মা আছে, আমরা জানি না কেউ, সে একটা কাশি দিল, ড্রপলেট যে ছড়িয়ে পড়লো সেটা যে ইনহেল করলো তার মধ্যে তো প্রবেশ করলো, আর সেই ক্ষেত্রে তার বডি ইমিউনিটি যদি কম থাকে তাহলে তার যক্ষ্মাটা এক্সপ্রেস করলো। সুতরাং এর ঘনবসতি একটা ইম্পর্টেন্ট কারণ যে যক্ষ্মার জন্য। সেকেন্ড হচ্ছে যে যক্ষ্মার যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো রোগী ইনিশিয়ালি হয়তো শুরু করার পরে সে হয়তো একটু ভালো লাগলো, সে ডিসকন্টিনিউশন করলো, তাহলে কিন্তু তার ওই যে টিবিটা আবার অ্যাক্টিভ হলো কিছুদিন পরে। এটা আরেকটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে আমরা অ্যাজ এ হোল অনেকেই আমরা যারা প্র্যাকটিস করি, চিকিৎসা দিয়ে থাকি আর কি, অনেক সময় যক্ষ্মা আইডেন্টিফাই করতে অনেকে দেরি করে ফেলি, সেটাও কিন্তু একটা কারণ। পেশেন্ট সাফারিং, অনেকে হয়তো বুঝতে পারেন না, অনেক সে পেশেন্ট হয়তো অনেক দেরি করে আসে, সেটাও একটা কারণ। আর একটা কারণ হচ্ছে যে ইদানিং যেটা হচ্ছে গত কয়েক বছর থেকে আমরা দেখতে পাচ্ছি যে NTM বলে আমরা একটা কথা বলি, নন টিউবারকুলার মাইক্রোবায়োটা, এক ধরনের যক্ষ্মার জীবাণু, সেটা কিন্তু আবার এফেক্টেড হচ্ছে শুধু লাংসে না, অন্য সাইটে। হয়তো একটা অপারেশন করলো, ঘাটা শুকাচ্ছে না, আমরা দেখলাম যে সেটা NTM। আর আরেকটা কারণ হচ্ছে যে যেসব পেশেন্টের ইমিউনিটি কম আমাদের দেশে, আমরা যেমন কিডনি ট্রান্সপ্লান্ট পেশেন্ট আছে, ক্রনিক রিউমাটিক ডিজিজের পেশেন্ট আছে, যারা লং টাইম ইমিউনোসাপ্রেসেন্ট ওষুধ খাচ্ছে, তাদের ক্ষেত্রে কিছু কিছু টিবি আছে যেটা লেটেন্ট অবস্থায় থাকে, সেগুলো অ্যাক্টিভ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে সে লেটেন্ট টিবিটা চিকিৎসা না করে যারা ইমিউনোসাপ্রেশন দিয়ে থাকে তাহলে অ্যাক্টিভ টিবি হয়ে যায়। আমাদের টার্গেট থাকবে যদি কেউ এরকম ইমিউনোসাপ্রেশন পেতে হয় তাকে ইনিশিয়ালি তাকে স্ক্রিনিং করতে হবে লেটেন্ট টিবির জন্য। আমরা লেটেন্ট টিবি তাকে চিকিৎসা করে তারপরে ইমিউনোসাপ্রেশনটা দেবো, তারপরে সে অ্যাক্টিভ হবে না। এইসব কারণগুলো আমাদের দেশে এবং গ্রাম অঞ্চলে দেখা যায় যে অনেকে তত সতর্ক না, তার হয়তো কফির জীবাণু আছে, সে হয়তো মাস্ক না পরেই কাশি দিচ্ছে, তাতে করে ছড়িয়ে পড়ছে। এগুলো একটা অন্যতম কারণ আমাদের দেশে এই যক্ষ্মার, যাতে করে আমাদের দেশে যক্ষ্মা কোনোভাবেই আমরা যক্ষ্মাকে একেবারেই কন্ট্রোল করতে পারছি না। আমরা যেভাবে স্মল পক্সকে কন্ট্রোল করতে পেরেছিলাম, যক্ষ্মাকে কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না, এবং এটা কন্ট্রোল করার না করতে পারার একটা অন্যতম কারণ হচ্ছে ঘনবসতিপূর্ণ মানে ওভার পপুলেশন। জি, আমরা এই নিয়ে আরও কথা শুনবো, এখন একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। ডক্টর আব্দুল শাকুর খান স্যার, আপনার কাছে একটু জানতে চাই, এই আমরা বিভিন্ন ধরনের রোগ নিয়ে কথা বললাম এবং সবগুলো রোগই ফুসফুসের রোগ। তো এই যে এত রোগ হচ্ছে, রোগ থেকে নিশ্চয়ই উত্তরণ হতে হবে, সেই উত্তরণের পথটি যদি বলেন। আমি প্রথমেই বলি, অনেকগুলা ভারী কথা বললাম, পরিবেশ দূষণ বললাম, অনেকগুলো অসুখ বিসুখের কথা বললাম, এই সময়ের ভাইরাস এবং বর্তমান একটি নতুন ভাইরাস, মানে নতুন দেখা যাচ্ছে, এরকম পুরনো ভাইরাস নতুন দেখাচ্ছে, সেটা নিয়ে এতে হয়তো আমরা একটু মনে করছি যে আমরা কি আতঙ্কিত। আসলে আতঙ্কিত হওয়ার বিষয় নয়, সচেতন হওয়ার বিষয়টা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আমরা জানি যে সকল কিছুরই কিন্তু প্রতিরোধের কিছু ব্যবস্থা আছে। প্রতিরোধের ব্যবস্থার জন্য সবার আগে যেটা হতে হবে, আমরা যারা চিকিৎসক আছি তারাও আমরা নিজেরা সচেতন হব, এবং আমাদের যে কাউন্টার পার্ট যারা চিকিৎসা গ্রহণ করতে আসে অথবা সাধারণ জনগণ, তাদের মধ্যে আমাদের বাণী বা আমাদের বক্তব্য তুলে ধরতে হবে যে আতঙ্কিত হওয়ার বিষয় না, প্রত্যেকটিরই প্রতিরোধের ব্যবস্থা করতে হয়। তো প্রথমত হচ্ছে আমরা অনেক সময় ওষুধের উপর নির্ভর করি।
তার থেকে আমাদেরকে আসলে নির্ভর করতে হবে স্বাস্থ্য সচেতন হওয়ার। আমরা জানি যে কোভিডের মতো মহামারীতে বাংলাদেশের জনগণ কিন্তু যথেষ্ট ধৈর্য এবং শিক্ষার পরিচয় দিয়েছে, এবং সেখানে আমরা দেখেছি মাস্ক ব্যবহার করেছে, স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য সুরক্ষার জন্য কিছু নিয়মকানুন মেনেছে। সেই রকমই মনে করতে হবে যে আমরা বোধহয় সবসময় এরকম ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে, বিশেষ করে এই ঋতুতে। অতএব আমরা আগের মতো সেই মাস্ক ব্যবহারের প্রতি একটু যত্ন হই, আমরা পরিবেশ দূষণের ব্যাপারে সচেতন হই, নিজের বাড়ির আঙ্গিনাকে ঠিক রাখি, এবং যথাসময় কোনো ধরনের উপসর্গ যেগুলো এখনকার অসুখ বিসুখে হয়, যেমন জ্বর হলে, সর্দি কাশি হলে, গলা ব্যথা হলে অথবা শ্বাসকষ্ট হলে আমরা যেন যথাস্থানে অর্থাৎ একটা চিকিৎসা কেন্দ্রে যাই। এটা হচ্ছে ওই পার্টের কথা। আর অবশ্যই চিকিৎসক হিসাবে আমি এবং আমরা যারা চিকিৎসার সাথে জড়িত সবাইকেও এটাকে অধিক গুরুত্ব দিয়ে বিষয়টাকে আনতে হবে। আর আরেকটা কথা আমি বলবই, কারণ স্যার যখন বক্তব্য রাখলেন তখন বললেন যে প্রিভেনশনের জন্য ভ্যাকসিনের একটা বিষয় আছে। যাদের পক্ষে সম্ভব তারা যদি এই ধরনের আমরা ভাইরাসের এগেনস্টে যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা নেই, এটা দেখা গেছে এটা কিন্তু আমাকে অনেকাংশে প্রতিরক্ষা দেয়। যাদের পক্ষে সম্ভব তারা, বিশেষ করে ক্রনিক লাং ডিজিজে ভুগছে অথবা বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ ইমিউনিটি নাই যাদের, তারা যদি এই ভ্যাকসিনটাও নিয়ে ফেলি আর ওই ধরনের স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করি, তাহলে কিন্তু এই ধরনের অনেক কঠিন কঠিন রোগের কথা বললাম সেখান থেকে অনেকাংশে কিন্তু আক্রান্ত হওয়া থেকে মুক্ত থাকব। এটা মূলত আমাদের মানতে হবে, কারণ সমস্যা সামনে আসবেই, সমাধানের পথটাই হচ্ছে আসল। বিজ্ঞান সমাধানের পথ বাতলায়। আমি সেই জন্য সবসময় বলি আমরা যা কিছু তথ্য উপাত্ত পাই এটা কিন্তু গবেষণার মাধ্যমেই আসে, আর চলমান চিকিৎসার সাথে গবেষণা চলবে, এবং সেখান থেকে আমরা তথ্য উপাত্ত যা পাবো সেটা যেন সহজভাবে সুন্দরভাবে সাধারণ মানুষকে, জনগণকে আমরা বোঝাতে পারি। সকল পক্ষ আমরা যেন একসাথে কাজ করি। হ্যাঁ, ধন্যবাদ স্যার। আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলী হোসেন স্যার, আপনার কাছে আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু জানতে চাই যে কী কী নিয়ম আসলে আমাদের মানা উচিত আমাদের স্বাস্থ্য, বিশেষ করে ফুসফুসের স্বাস্থ্য ভালো রাখার জন্য। আসলে ফুসফুস বলে যে একটা অর্গান আছে এটা তো আমাদের জনগণকে জানতোই না। হ্যাঁ, সবাই কিন্তু হার্ট বলতে খুব ভালো বোঝে, কিডনি বলতে বোঝে, ব্রেন বলতে বোঝে। ফুসফুস যে একটা অন্যতম অর্গান, সবগুলো অর্গানকে সুস্থ রাখার জন্য এই সম্পর্কে সচেতনতা আমাদের মধ্যে প্রচুর অভাব আছে। আমি জনগণকে বলতে চাই যে ফুসফুস হচ্ছে গেটওয়ে, অর্থাৎ জীবাণু ঢোকার জন্য গেটওয়ে। সুতরাং আমরা যদি ফুসফুসকে সুস্থ রাখতে না পারি তাহলে অন্য অর্গানগুলো অবশ্যই এফেক্টেড হবে। তো আমরা অবশ্যই ফুসফুসে সুস্থ রাখবো, এবং সেই সুস্থ রাখার জন্য যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে যে ঝাড়ফুঁক নেব না, আমরা হোমিওপ্যাথিক চিকিৎসা আমরা নেব না, আমরা সায়েন্টিফিক ওয়েতে চিকিৎসা নেব যাতে করে আমাদের ফুসফুসটা সুস্থ রাখে। তার কারণ হচ্ছে ফুসফুস আক্রান্ত হলেই তার পরবর্তী অবস্থায় অন্য অর্গানগুলো এফেক্টেড হবে, সবার আগে ফুসফুস এফেক্টেড হয়। সুতরাং আমাদের জনগণের উচিত ফুসফুসের সুরক্ষার জন্য ডাক্তার শাকুর যেটা বলল যে নিয়মগুলো মেনে চলতে হবে এবং বদভ্যাসগুলো পরিত্যাগ করতে হবে, হেলদি খাবার খেতে হবে, আমাদেরকে নিয়মিত ব্যায়াম করতে হবে, বিশেষ করে ফুসফুসে ব্যায়াম করতে হবে যাতে করে ফুসফুস হেলদি থাকে। পাশাপাশি আমাদের ফেসবুক, ইউটিউব এইসব মিডিয়াতে ফুসফুসকে সুস্থ রাখার যেই টেকনিকগুলো বলা হয়ে থাকে ব্যবসায়িক কারণে, এগুলোকে অবশ্যই আমরা পরিহার করব। তার কারণ হচ্ছে রুগীরা কিন্তু শেষ অবস্থায় আইসিইউ এইচডিইউতে যায় ওই ফেসবুক আর ইউটিউবের কল্যাণে। আমি আশা করব আমাদের মিডিয়া সোচ্চার হবে, এই ফেসবুক ইউটিউবের যে অ্যাডভার্টাইজগুলো আছে, ফলস অ্যাডভার্টাইজগুলো যেগুলো কোনো সায়েন্টিফিক কোনো ভিত্তি নাই, এগুলোকে যাতে আমাদের জনগণ পরিহার করে সে ব্যাপারে জনগণকে সজাগ করার জন্য। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত মূল্যবান পরামর্শ বিশেষ করে আমাদের দর্শকের উদ্দেশ্যে দেওয়ার জন্য। দর্শক, আজকে এখানেই বিদায় নিতে হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সচেতন থাকুন।